আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে, মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আসিফ নজরুল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে। সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল, কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি, কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে, সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয়, এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে, নাকি যে সরকার আসবে তাকে ডক্টর ইউনূসকে যেমন রাষ্ট্রপতি করতে হবে, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটা বিরাট অংশকে নানা পদে রেখে দিতে হবে শুধুমাত্র তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য। এই যে সন্দেহটা আপনার আমার মনে, সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে। রীতিমতো একটা সরকারি সভা, সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে, মানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল, সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে, ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে এমনভাবে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো মতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ, সম্মান, জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন। এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয়, তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, তাকে সকলে চেনে মান্যগণ্য করে, যেই যোগ্যতার বলে তিনি 5ই আগস্টের আগেই সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনূস হবে, এসব নিয়ে যে একরকমের দর কষাকষি করতে পারছিলেন, তার সেই ইমেজ আসলে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব, তা তো অসম্ভব বটেই, জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে। দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো, সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক, এত বড় প্রবর্তক, তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায়, সেখানে গিয়ে তিনি হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন। মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন, একটা রুটিন কার্যক্রম, একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায়, সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কি অদ্ভুত! ফ্যাসিবাদের দোসরদের জন্য উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল, সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে, কারণ
আসিফ নজরুল স্যার তো হাদির মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো, যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভাঙা হলো, যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন, যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাত আবদুল্লাহ বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন। তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল স্যারও তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সোনাটা, সেটাকে একরকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন, এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাঁস মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামির দিন শেষ, বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না। এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে, ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে, যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ খেলা যায় কিনা, এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে। কাজে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক সুউচ্চ পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে যে মানে তরুণেরা তাকে একরকমের হিরো, তারকা মনে করবে, ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন। এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন। আর ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান, ভালোবাসা পেয়ে সেনাপ্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ, সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা। ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে। এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন, আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত একজনও গ্রেফতার হয় নাই, মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে, মানে দুজন মূল অভিযুক্তের কেউ কিন্তু গ্রেফতার হয় নাই, কিন্তু উনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন। এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে, এবং তখন আসিফ নজরুল বলেন, তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন, তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে, আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসহীনতা কেন? মানে উনি উল্টা বোঝাচ্ছেন যে আমাদের মেয়াদ শেষ হলেও বিচার হবে, আপনারা শুধু কণ্ঠ চালু রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এরপর দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আইন উপদেষ্টা কি করেন, আসিফ নজরুল কি করেন, ভুয়া 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 স্লোগান দিয়ে আসিফ নজরুলকে মিলনায়তন থেকে বাইরে পাঠিয়ে তবে তাদের স্লোগান বন্ধ করেন। শুনে আসি কি অবস্থায় পড়েছিলেন আসিফ নজরুল। এইভাবে তো কথা বলা যাবে না, আপনারা আসেন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ যে ক্ষমতায় আসার আগে আসিফ নজরুল বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে জান প্রাণ দিয়ে ন্যায় বিচারের জন্য কাজ করব, কিন্তু দায়িত্ব পাওয়ার পর সাগর রুনি হত্যা, সাম্য, হাদি হত্যা সহ বহু মামলার বিচার এখনো ঝুলে আছে। আমরা তাই প্রশ্ন করেছি আপনি কি করেছেন, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। তিনি একজন অযোগ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেল মিলনায়তনের বাইরে লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে, আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো এক রকমের ক্ষোভ আর আনন্দের মিশ্রণে এক উৎসব শুরু করেছেন। দেখেন আসিফ নজরুল
মানে যত বড় বড় কথা বলে সংবাদপত্রের শিরোনাম হন, হয় তিনি ফেসবুক স্ট্যাটাস দেন ঘরের নিরিবিলিতে বসে, নিরাপদ জায়গায় বসে খালেদা জিয়াকে কত ভালোবাসেন সে প্রসঙ্গে এখন লেখেন যাতে বিএনপি ক্ষমতায় এলেও মন্ত্রিত্ব পান, কিংবা গোলামির দিন শেষ লিখে দেন যাতে বিএনপির পরিবর্তে ভারতীয় আধিপত্যের আরো বিরোধী শক্তি ক্ষমতায় এলেও তাকে বিবেচনা করেন। এসব কারণে তিনি ফেসবুকে অনেক সক্রিয়ভাবে লেখেন। তিনি খুবই অল্প মানে জনগণের উপস্থিতিতে, জনগণ নয় মানে অল্প সুধীজনের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে এমন সব মানে বাইট ছাড়েন সাংবাদিকদের জন্য যে সেটাও শিরোনাম হয়। যেমন কদিন আগে বলেছেন সবাই শুধু আমাকে নিয়ে স্টোরি করে, কারণ হচ্ছে গিয়ে আমাকে নিয়ে কথা বললেই অনেক বেশি ভিউ হয়, মনিটাইজ হয়। মানে তিনি খুব অভিমানী, তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হন। কিন্তু আসিফ নজরুল যে কোনোভাবেই কোথাও দাঁড়াতে পারবেন না তার প্রমাণ তিনি শুধু সাইবার বুলিং হন তার নয়, তাকে ব্যক্তি হিসেবে একরকমের ভুয়া মনে করার প্রবণতা আমরা দেখতে পাই সেই জুলাই মাসেও, যখন মাইলস্টোন স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মানে একটা বিমান ভূপাতিত হয় ছেলেমেয়েদের স্কুলটার ওপরে এবং অসংখ্য শিশু সেখানে নিহত হন। মানে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে যে নিহতের সংখ্যা, আহতের সংখ্যা সরকার কেন প্রকাশ করছে না। আসিফ নজরুল তখন ভাবেন তিনি সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, জনপ্রিয় উপদেষ্টা। তিনি ওরকম একটা শোক আর ক্ষোভের মধ্যে শিক্ষা উপদেষ্টা আর প্রেস সচিবকে নিয়ে মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন ক্ষোভ প্রশমন করতে। এবং আসিফ নজরুল ওখানে গিয়ে আমি একজন অভিভাবক হিসেবে এসেছি, আপনাদের শোকই আমার শোক, এসব কথা বলে বুঝ দেওয়ার চেষ্টা করলে তখন আসিফ নজরুলের বক্তব্য শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে, মানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব মিলে তখন গিয়ে যে সভাকক্ষে গিয়ে লুকান, অবরুদ্ধ হন। এরপরে 9 ঘন্টা রীতিমতো সেনাবাহিনী, পুলিশ ফোর্স পাঠান, মানে বাহিনীর পর বাহিনী পাঠিয়ে ফোর্সের পর ফোর্স রিইনফোর্স করে তাদেরকে 9 ঘন্টা পরে উদ্ধার করতে হয়েছিল। ওই সভাকক্ষে গিয়ে লুকালেও আসিফ নজরুল তখন কিন্তু শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে পানির বোতল, ইট, পাথর এসব ছুঁড়ে মারতে থাকেন এবং এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ ঘন্টার পর ঘন্টা ধরে স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছেন, স্লোগান দিয়েছিলেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে। তো এই আসিফ নজরুলের পক্ষে সত্যি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলে যাওয়া সম্ভব? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুলের একই আইন বিভাগের শিক্ষক, তিনি আইন উপদেষ্টা, আইন বিভাগের শিক্ষককে মবের শিকার করে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই খান পান্নার আয়োজনে 71 মঞ্চের আয়োজনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন। সেখানে মব দিয়ে তাদের অপমান করে তারপর পুলিশে ধরে নিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে ভুয়া মামলায়, এবং ডক্টর আসিফ নজরুল টু শব্দটি উচ্চারণ করেননি। তাহলে আপনি মনে করেন এই আসিফ নজরুল সত্যি নীরবে আরামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন? কারণ তাকে তো এই যে যারা ক্ষমতায় বসিয়েছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টির নেতা, 24 জুলাই আগস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের একজন, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসিফ নজরুল তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে, মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর আসিফ নজরুল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে। সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল, কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি, কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো, সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে, সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। এই আসিফ নজরুল বিএনপির নির্দেশনায় কাজ করেন, সে কথা এমনকি আসিফ নজরুলের আরেক প্রিয় ছাত্র আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, জুলাই আগস্ট আন্দোলনের নেতা, এনসিপির বড় নেতা,
তিনিও রীতিমতো বিবৃতি দিয়ে বলেছিলেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করেন। আর বিএনপি যারা কিনা একসময় তাদের সুখ সুবিধা ভোগ করেছেন আর পরে সরকারে গিয়ে পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন, তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে। কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেষ্টাদের আরো অনেকে আছেন, কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না। আসিফ নজরুলদের ক্ষমতায় বসানো নাহিদ ইসলাম, এনসিপির নেতা, তিনি সে কারণে কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে যেচে পড়ে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন যে উপদেষ্টাদের প্রত্যেকেই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন। আসিফ নজরুলও নিশ্চয়ই রেখেছেন। তিনি এবং তার মতো তার উপদেষ্টা পরিষদের অনেক সহকর্মী জানেন যে এই মন্ত্রিত্ব বা বিশেষ সহকারী পদ এগুলো যদি স্থায়ী না হয় তাহলে নিশ্চিতভাবেই ভুয়া ভুয়া স্লোগানে কোথাও দাঁড়ানোর জায়গাই হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত, কর ফাঁকি আর অর্থ পাচারের মামলা চলছিল, তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ, হাজারে হাজারে, শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল। 100 নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে। নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয়। শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল, তখন আইন ম্যাটার করেনি, আজ করছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূস, এটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই, কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। বিশ্ববিবেক অন্ধ থাকে এসব সময়ে। জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট। তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে, কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি। সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে, শেখ হাসিনার রায়কে। বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন, এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা। কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন, অথচ তারা ছিল যুদ্ধাপরাধী, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি। শুধু বিপক্ষ শক্তি তো নয়, তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, এগুলো প্রমাণিত সত্য ছিল। পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে। পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে, কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে। এই ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্মৃতিতে গভীর প্রভাব ফেলেছে, তা তো অস্বীকার করা যায় না, তাই না? পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে, এই আদালতের এখতিয়ার আদৌ ছিল কি? যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত, সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা, নাশকতা, গুম, দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো। সংসদ অকার্যকর, নতুন আইন নেই, শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে। অর্থাৎ আজ যে রায়ে এত হইচই, কাল তা আইনগতভাবে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ, আইন নয়। ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, কিন্তু বাস্তবিকই যে আদালতের প্রক্রিয়া, গতি, সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে, এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায় কি কার্যকর হবে? আমার মতে উত্তর খুব সোজা, হবে না। শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন, তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয়, আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। ফলে রায়টি রাজনৈতিকভাবে বড়, কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন। এটাই এখনকার প্রধান বিশ্লেষণ। এই যে মৃত্যুদণ্ড, সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি, এটি বিচার নয়, বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা, দলকে কোণঠাসা করা, সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই লক্ষ্যেরই ধারাবাহিকতা।
কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই। এই যে উল্টো তাদের আরো সংগঠিত, আরো সংঘবদ্ধ, আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায়, এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে, রাজপথে দেখা যাচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে 16-17 বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এ কথাটি আমরা ভুলে যাই, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও। 21শে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও 5 আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে। এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তখন তার রাজনৈতিক প্রতিকূলত্ব আরো গভীর হবে, এটা আপনার মনে হয় না? আমার মনে হয়। কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। শেখ হাসিনা একজন ধর্মভীরু, আল্লাহ বিশ্বাসী মানুষ। তিনি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য নয়। এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য? নিঃসন্দেহে নয়। নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল, কিন্তু এবার একদম এই প্রশ্ন একটা বড় পরিসরে চলে এলো। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন, আদালতের পক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান। আরো বড় প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে, সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছেই নিছক রাজনৈতিক নয়, বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন, আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে, তাদের নেতাকে আপনি ফাঁসি দিবেন। এত গুড় কি আছেন? এত গুড় আছেন না। যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে 71-এর আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ, তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল, এই রায় তারই এক্সটেনশন, এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরালো একটা অভিযোগ। বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয়। আমি একমত নই তার সঙ্গে। তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা, দলের ওপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা, তাকে ফেরত পাঠানোর চাপ, সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে, কঠিন হবে। তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয়। আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয়, বিরোধী দলে আরো বেশি শক্তিশালী। সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না। এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে। দলটি নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, মামলা হাজারে হাজারে লাখ লাখে। এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই, আর লড়াই মানে ফিরে আসা। এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে, এটাই সত্য। আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায়, একটু আগে যে কথা বললাম। তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায়, এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায়, পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। জায়গায় রাখেনি ইউনূস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা। ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ, কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র। আজকের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি, নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে। উপায় তো নেই, তাই না? শেষের শুরু বোধহয় একেই বলে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার